আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপি সংসদীয় দলের কর্মশালার সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী আগামীকাল ওই রাজ্য সফর করবেন। সুপ্রিম কোর্টে আজ বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনের শুনানি হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চাবাহার বন্দরে দুদেশের মধ্যে সহযোগিতা বিষয়ে কথা বলেছেন। ভারত পুরুষদের এশিয়া কাপ হকি 2025-এর চ্যাম্পিয়ন হয়েছে, প্রধানমন্ত্রীর অভিনন্দন। ইউএস ওপেন টেনিসের সিঙ্গলসে কার্লোস আলকারাজ জ্যানিক সিনারকে হারিয়ে খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিজেপি সাংসদদের প্রশিক্ষণ কর্মশালায় সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। এই কর্মশালায় আগামীকালের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান পদ্ধতি সম্পর্কে সাংসদদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। সংসদ চত্বরে বালাযোগী অডিটোরিয়ামে গতকাল দুদিনের এই কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার প্রথম দিনের পর সংবাদ মাধ্যমকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রধানমন্ত্রী সমস্ত প্রশিক্ষণ অধিবেশনে উপস্থিত ছিলেন। শ্রী রিজিজু জানান, এর এনডিএ দলগুলির সাংসদরাও আজ কর্মশালায় যোগ দেবেন। It's a very systematic and as always BJP's culture is extremely professional. Our MPs have whole day from this morning 8 o'clock attended the training session and we are always like that. Our colleagues, the MPs from other NDA parties will also join us and Honorable Prime Minister will also make concluding remarks. এদিকে বিজেপি সংসদীয় দল পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের সিদ্ধান্ত অনুমোদন করে একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করেছে। কর্মশালায় কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এই প্রস্তাব পেশ করলে উপস্থিত সদস্যরা বিপুলভাবে তা সমর্থন করেন। বিজেপি সাংসদরা এই নাগরিক বান্ধব সংস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান। তবে এই সংস্কারের সুবিধা যাতে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছায় তার জন্য ব্যবসায়ী এবং উৎপাদকদের প্রতি এই প্রস্তাবে আহ্বান জানানো হয়। পরোক্ষ কর ও সীমা শুল্ক বিষয়ক কেন্দ্রীয় পর্ষদ জিএসটির সংস্কার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজবে কান না দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আবেদন জানানো হয়েছে। সমাজ মাধ্যমে এইসব বার্তায় অব্যবহৃত সেস ক্রেডিট এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা সংক্রান্ত ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে সিবিআইসি জানিয়েছে। পর্ষদের পক্ষ থেকে কেবলমাত্র সরকারের জারি করা বিজ্ঞপ্তি ও সার্কুলারে দেওয়া তথ্য গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের প্রস্তাবগুলি বিস্তারিত তথ্য সরকারি ওয়েবসাইট থেকেই জানা যাবে বলে সিবিআইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মঙ্গলবার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে পাঞ্জাব সফর করবেন। সে রাজ্যে বন্যা দুর্গত মানুষকে যাতে সব ধরনের সহায়তা দেওয়া যায় সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী স্থানীয় পরিস্থিতি ব্যক্তিগতভাবে দেখবেন বলে জানা গেছে। রাজ্য বিজেপি সভাপতি সুনীল জাখর এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী পাঞ্জাবের বন্যা পরিস্থিতিতে বিশেষভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতির উপর নজর রাখছেন। এদিকে বন্যা বিধ্বস্ত পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলছে। এই তিন রাজ্যেই অবশ্য বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ভারতীয় বিমান বাহিনী বিভিন্ন স্থান থেকে 541 জন বন্যা দুর্গতকে উদ্ধার করেছে এবং 10 টনেরও বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এয়ারড্রপ করেছে। জম্মু কাশ্মীরে এবং হিমাচল প্রদেশে ভূমিধসে বিধ্বস্ত এলাকাগুলি থেকেও বড় ধরনের উদ্ধার কাজ চালানো হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আজ পর্যন্ত রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি মধ্যপ্রদেশ, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল এবং উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। এছাড়াও জম্মু, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, মধ্য মহারাষ্ট্রে আগামী 3 থেকে 4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি মাসের 13 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। মণিপুরের রাজভবনে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী রাজ্যের 2টি স্থানে জনসভা করবেন। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সভাপতিত্বে গতকালের বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, মণিপুর বিধানসভার অধ্যক্ষ, বিধায়ক এবং মণিপুর প্রদেশের বিজেপি সভাপতি। সুপ্রিম কোর্টে আজ বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের
নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনের শুনানি হবে। গত 24শে জুন নির্বাচন কমিশন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় পূর্ণাঙ্গ সংশোধনের সিদ্ধান্ত নেয়। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ রাষ্ট্রীয় জনতা দল, AIMIM সহ অন্যান্যদের এ সংক্রান্ত আবেদনের শুনানি করবে। উল্লেখ্য, বিহারের ভোটার তালিকায় 7,24,00,000 ভোটারের মধ্যে 99.5% সংশোধন প্রক্রিয়ার অঙ্গ হিসেবে তাদের যোগ্যতা সংক্রান্ত নথিপত্র জমা দিয়েছে। এর আগে সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির জন্য অনলাইনেও আবেদন গ্রহণ করার নির্দেশ দেয়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। जीएसटी काउंसिल ने बीमा पर लगने वाले 18% टैक्स को घटाकर 0 कर दिया है। ऐसे में जीवन बीमा लेने वालों को अब सिर्फ इंश्योरेंस का प्रीमियम ही भरना होगा और इस पर कोई भी अतिरिक्त टैक्स नहीं देना होगा। ये हेल्थ इंश्योरेंस लेने वालों के लिए बड़ा फायदा है, क्योंकि LIC को पहले से ही इनकम टैक्स में छूट मिली हुई है। वहीं अब GST भी हटने से बीमा लेना फायदे का सौदा होगा। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চাবাহার বন্দরে দুদেশের মধ্যে সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ওমান উপসাগরের ওপর অবস্থিত চাবাহার বন্দরটিকে ভারত, আফগানিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্র হিসেবে ব্যবহার করা নিয়ে তিনি টেলিফোনে কথা বলেছেন। 2024 সালে এই বিষয়ে ইরানের সঙ্গে ভারতের একটি 10 বছরের মেয়াদে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2016-17 অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত চাবাহার বন্দরের পরিকাঠামো উন্নয়নের জন্য ভারত সরকার 400 কোটি টাকা বরাদ্দ করেছে। পাকিস্তানের জলসীমা এড়িয়ে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ অব্যাহত রাখার ক্ষেত্রে এই বন্দর বিশেষ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করেছেন। 1 বছরেরও কম সময় তার পদে থাকার পর শাসক লিবারেল ডেমোক্রেটিক পার্টি সেদেশের আইনসভায় সম্প্রতি নির্বাচনে পরাজয়ের পর সংখ্যাগরিষ্ঠতা হারানোয় তিনি ইস্তফা দিয়েছেন। এক সাংবাদিক সম্মেলনে ইশিবা জানিয়েছেন তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দিয়েছেন। 15 বছরের মধ্যে এই প্রথম শাসক LDP আইনসভার 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তিনি অবশ্য নতুন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামাল গ্রামে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী 60 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। নাইজেরিয়া ক্যামেরুন সীমান্তবর্তী এই গ্রামে কয়েকদিন ধরেই গ্রামবাসীদের লক্ষ্যবস্তু করা হচ্ছিল। এই ঘটনায় 5 সেনা এবং 13 জন নির্মাণ কর্মী নিহত হন। নাইজেরিয়ার বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন পালিয়ে যাওয়ার সময় 30 জন জঙ্গিও তাদের বিমান হামলায় নিহত হয়েছে। ভারত বিশ্ব বাণিজ্য সংগঠন WTOর সঙ্গে খোলামেলা, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। রাশিয়ার ভ্লাদিভস্টকে সাংহাই সহযোগিতা সংগঠনের বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনে ভারতের পক্ষ থেকে এই সংগঠনের সম্মিলিত শক্তিকে সমৃদ্ধি অর্জনের কাজে লাগানোর কথা বলা হয়। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই বৈঠকে রফতানির বহুপাক্ষিকতা, বিশেষ কোনো দেশের উপর নির্ভরশীলতা কমানো এবং স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার উপরেও ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে। ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব অমিতাভ কুমার এই বৈঠকে উন্নয়ন কেন্দ্রিক কর্মসূচি এবং খাদ্য নিরাপত্তার জন্য গণবণ্টন ভাণ্ডার সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের ওপর জোর দেন। ভারতের চলচ্চিত্র নির্মাতা অনুপূর্ণা রায় 82তম ভেনিস চলচ্চিত্র উৎসবে অ্যারিজোন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। এই বিভাগে নতুন এবং ভারতীয় চলচ্চিত্র বিশেষভাবে স্থান পায়। তার তৈরি সংস অফ ফরগেটেন ট্রিজ ছবিটির জন্য অনুপূর্ণা এই পুরস্কার পেলেন। মুম্বাইয়ের 2 পরিযায়ী শ্রমিকের কাহিনী নিয়ে তৈরি অনুপূর্ণার ছবিটি অ্যারিজোন্টি বিভাগে একমাত্র ভারতীয় চলচ্চিত্র হিসেবে অংশ নিয়েছিল। সাগরের তলদেশে টেলিযোগাযোগের কেবল খারাপ হয়ে যাওয়ায় ভারতসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হয়েছে। ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে ভারত ছাড়াও সৌদি আরব, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে ইন্টারনেট সংযোগ হয় বিচ্ছিন্ন হয়েছে, নয়তো ধীর গতিতে চলছে। ভারত পুরুষদের এশিয়া কাপ হকি 2025 চ্যাম্পিয়ন হয়েছে। বিহারের রাজগীরের ফাইনালে ভারত 4-1 গোলে গতবারের বিজয়ী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় হকি দলের এই জয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন। স্পেনের
কার্লোস আলকারাজ ইটালির জানিক সিনারকে হারিয়ে ইউএস ওপেন টেনিসের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। গতরাতে আলকারাজ 6-2, 3-6, 6-1, 6-4 সেটে তার প্রতিদ্বন্দ্বীকে হারান। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপি সংসদীয় দলের কর্মশালার সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী আগামীকাল সে রাজ্য সফর করবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।